দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তারেক আহমেদ। দৌলতদিয়ায় আবারও বাস ডুবি, ফেরিঘাটে নামতে রাজি ছিলেন না অনেক যাত্রী। পুশিন ঠেকাতে তৎপর বিজিবি, সহযোগিতায় স্থানীয়রা। বিদ্যুতের দাম বাড়ায় দিশেহারা মধ্যবিত্তরা। শিল্প উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, বন্ধ কারখানা চালুতে 200 কোটি টাকা পর্যন্ত ঋণ। 12 বছরের শিশুর ওজন 80 কেজি, দিনে পান করে 40 লিটার পানি। বন বিভাগের রেঞ্জ কার্যালয় যেন টিয়াদের গ্রাম, পাখিদের কোলাহলে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমি শুধু জাস্ট পা দিয়ে নামছি, ব্রেক ফেল হয়ে সাই করে বাসটা একদম টোলমোল ভেঙে পানির মধ্যে চলে গেছে। শুক্রবার সকালে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স নামে যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌ পুলিশ এবং রাজবাড়ী জেলা প্রশাসন। বেলা 12টার নাগাদ বাসটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুরুতে কয়েকজন যাত্রী বাস থেকে নামতে রাজি ছিলেন না, পরে তাদেরকে অনেকটা জোর করেই বাস থেকে নামানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে চলতি বছরের মার্চে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলে 26 জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্ঘটনার পর থেকে ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে প্রশাসন। গত এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী ঘোষণা দেন কথিত অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। এরপর থেকে অবৈধভাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পুশ ইনকে কেন্দ্র করে সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে লোকজনকে ঠেলে দেওয়া নতুন কোনো ঘটনা নয়, তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এটি বাড়তে থাকে। সবশেষ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর পুশিনের ঘটনা এখন প্রতিনিয়তই বাড়ছে। তবে বিএসএফের অবৈধ পুশিন ঠেকাতে বেশ কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে তারা। পাশাপাশি অনেক জায়গায় স্থানীয় লোকজনও পুশিন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এছাড়া ত্রিপুরার সঙ্গে রয়েছে 856 কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে 443 কিলোমিটার, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এবং আসামের সঙ্গে রয়েছে 263 কিলোমিটার সীমান্ত। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের 7 মে থেকে চলতি বছরের 26 জানুয়ারি পর্যন্ত বিএসএফ মোট 2344 জনকে বাংলাদেশে পুশিন করেছে। এরপর গত 7 মে পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে 8 মে মৌলভীবাজারের কুলাউড়ার মুড়িছড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এরপর থেকে আবার একের পর এক ঘটতে থাকে পুশিনের চেষ্টা। এ অবস্থায় আগামী 8 থেকে 11 জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সীমান্তে বাংলাদেশি হত্যা, অবৈধ পুশিনের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে পুশিন করার জন্য ভারত বাংলাদেশ সীমান্তের উপরে বিভিন্ন এলাকায় লোকজনকে জড়ো করছে বিএসএফ। প্রায় সব এলাকাতেই এ ধরনের তৎপরতা চলছে। পুশিনের আশঙ্কায় বাংলাদেশ সীমান্তের প্রায় 70টি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাও চিহ্নিত করেছে বিজিবি, যার মধ্যে রয়েছে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, লালমনিরহাট, খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার অনেক দুর্গম সীমান্ত অঞ্চল। দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। বৈশ্বিক অস্থিরতা সহ নানাবিধ কারণে জ্বালানি তেল, এলপিজি সিলিন্ডার ও অটো গ্যাসের পর এখন বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে আমাদের দেশে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ বেড়ে গিয়েছে অন্তত 10%। শাকসবজি, মাছ, তরকারি থেকে শুরু করে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। সার্বিক জীবনযাত্রার ব্যয়ের সাথে এখন আয়ের কোনো সামঞ্জস্য নেই। মূল্যস্ফীতি চলে গিয়েছে অসহনীয় পর্যায়ে। এমন বাস্তবতায় বিদ্যুতের রেকর্ড মূল্য বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বাজারের আগুনে যেন আরেকবার ঘি ঢালার ব্যবস্থা।
সব উৎপাদনই বিদ্যুৎ নির্ভর। 15 থেকে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাবে সব ভোগ্যপণ্যের দাম আরেক দফা বাড়বে অবধারিতভাবে। তেল, সাবান, ডিটারজেন্ট, টুথপেস্ট থেকে শুরু করে সংসারের এমন কোনো পণ্য নেই যার উপর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। কিন্তু এ সময়ের মধ্যে মানুষের আয় বাড়েনি। সব মিলিয়ে স্বল্প ও সীমিত আয়ের মানুষ এর মধ্যেই বাড়তি খরচের চাপে দিশেহারা, নাভিশ্বাস উঠার অবস্থা। এখন নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় তারা দিশেহারা। অতীতের অভিজ্ঞতা থেকে অর্থনীতিবিদরা বলছেন, সরকার এবার 15 থেকে 20% দাম বাড়িয়েছে। বছরে 10 থেকে 13,000 কোটি টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবে। কিন্তু এর বহুমাত্রিক প্রভাবে বছরে লাখ কোটি টাকা চলে যাবে জনসাধারণের পকেট থেকে। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের অবস্থা বিবেচনা করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তো দূরের কথা, শুনানির আয়োজনই করার কথা নয়। তারা জানান, বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এখনও বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে তাদেরকে টাকা দিচ্ছে সরকার। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। সবার আগে উচিত বিদ্যুৎ খাতের লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল থাকলে শিল্প উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাবে, বিনিয়োগ কমে যাবে এবং দেশের শিল্প প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হবে। ফলে কর্মসংস্থান ও শিল্প স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়বে। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এই সমস্ত তথ্য উঠে আসে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি সঞ্চার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আর এ লক্ষ্যে বন্ধ ও আংশিক চালু থাকা কারখানা পুরোপুরি সচল করতে 20,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো। এজন্য তাদের সুদ দিতে হবে মাত্র 7%। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়ন স্কিম নীতিমালা ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্ধ ও আংশিক সচল কারখানা পুরোপুরি চালু করতে একটি কোম্পানি বা গ্রুপ সর্বোচ্চ 200 কোটি টাকা চলতি মূলধন ঋণ নিতে পারবে। চলতি মূলধন নেওয়া কোম্পানিতে প্রতিনিধি বসাতে পারবে ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণের সদ্ব্যবহারের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা কোম্পানি ও ব্যাংক পাবে রাষ্ট্রীয় সম্মাননা। বাংলাদেশ ব্যাংকের এই তহবিল থেকে ঋণ নিতে পারবে অন্যান্য সব ব্যাংক। এক্ষেত্রে তাদের মাত্র 4% হারে সুদ দিতে হবে। বয়স মাত্র 12 বছর, অথচ এই বয়সেই শরীরের ওজন 80 কেজি। এখানেই শেষ নয়, দিনরাত মিলিয়ে বিরতিহীনভাবে 35 থেকে 40 লিটার পানি পান করছে শিশুটি। এমন একটি অস্বাভাবিক ও বিরল শারীরিক জটিলতায় ভুগছে শিশু সোহাগী। অতিরিক্ত ওজন আর অনবরত পানি পানের কারণে শরীর ফুলে যাওয়া সহ বেঁকে গেছে তার 2 পা। দিনে অন্তত না হলেও আধ মণ পানি খায়। সোহাগীর বয়স যখন মাত্র 1 বছর, তখন থেকেই তার পানির প্রতি এক ধরনের অস্বাভাবিক টান দেখা যায়। মায়ের বুকের দুধ ছাড়ানোর পর থেকে এই পানির প্রবণতা আরও তীব্র আকার ধারণ করে। অতিরিক্ত পানির প্রভাবেই ধীরে ধীরে তার পেট ফুলতে শুরু করে এবং পা দুটি বেঁকে যায়। বর্তমানে একটু হাঁটলেই সে মারাত্মকভাবে হাঁপিয়ে ওঠে। পানি গ্রাম বেশিরা করতে পারবে, যখন পানি যে অবস্থায় দেয় সে অবস্থায় পানি খাই নিবে। হওয়ার 1 বছর পর থেকে এইরকম সমস্যা। 3 বছর পর হাঁট পা শিখেছে, হাঁট পা শিখেও ওজনের জন্য বাচ্চার পা বেঁকা হয়ে যাচ্ছে। পানি খাই, ভর্তি পানি খাই, মন খানেকে পানি খাই খালি ওইভাবে থাকে, কিন্তু সিয়ারা কমে না। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির ছোট মেয়ে সোহাগী। দিনমজুর বাবা আর গৃহিণী মায়ের 3 কন্যা ও 1 ছেলের মধ্যে সে সবার ছোট। সোহাগী জানায়, অতিরিক্ত মোটা হয়ে যাওয়ায় চলাফেরা করতে তার অনেক কষ্ট হয়। তীব্র গরমে এই কষ্ট আরও বেড়ে যায়। এমন শরীরের জন্য ঠিকমতো দৌড়াতে পারে না। সমবয়সীরা কেউ তাকে খেলায় নিতে চায় না, এমনকি স্কুলেও যেতে পারছে না। চলা পারি না, হাঁটা পারি না, কষ্ট হয়, ব্যথা কর, যন্ত্রণা কর, খেলতে না, মোটা না খেলতে না। প্রতিবেশীরা জানান, সোহাগী অন্য সবার মতোই স্বাভাবিক খাবার খায়, কিন্তু তার পানির পরিমাণ অস্বাভাবিক ও অবিশ্বাস্য।
দিন দিন তার শরীর আরও ফুলে যাচ্ছে। টাকার অভাবে দরিদ্র বাবা মা মেয়েটির উন্নত চিকিৎসা করাতে পারছে না দেখে স্থানীয়দেরও খারাপ লাগছে। সংসার টানি দিবে না ছেলের টানি পোতানে খরচ করবে। ওজনের কারণে পা দুটো বেশি বাঁকা হয়ে গেছে। অনেক কষ্ট হয়, মেয়েটা হাঁটতে পারে না, ঠিক রকম শুইতে পারে না, বসতে পারে না, একটু খেলাধুলার শখ হয়, স্কুলে যাওয়ার শখ হয়। নওগাঁ জেলা সিভিল সার্জন মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির শরীরে গ্রোথ হরমোনের সমস্যা রয়েছে অথবা ব্রেইনে টিউমার থাকতে পারে। পাশাপাশি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নওগাঁ সদর জেলা হাসপাতালে শিশুটির বিনামূল্যে প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তারা বেশ বিলম্ব করে ফেলছে, আর যাতে বিলম্ব না করে অতি শীঘ্রই যেন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখায় এবং পরবর্তীতে প্রয়োজনীয় সহযোগিতা লাগলে আমি সকল সহযোগিতা তাদের করব। এখন সরকারি এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন ও সঠিক চিকিৎসার মাধ্যমে সোহাগী আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ভোরের সূর্য ওঠার আগে আর গোধূলিবেলায় কিচিরমিচির কলতানে মুখরিত হয়ে ওঠে বন বিভাগের এই রেঞ্জ কার্যালয়। গাছগাছালির ডালপালা জুড়ে আবাসস্থল গড়া অগণিত টিয়ার গ্রাম হিসেবে সবার কাছে এখন পরিচিত এই অফিস পাড়া। নিরাপদ অভয়াশ্রম হওয়ায় এলাকাটি পরিণত হয়েছে টিয়াদের স্বর্গরাজ্য। প্রতিদিন সন্ধ্যা নামলে দল বেঁধে পাখিগুলো এসব গাছে এসে বসে, সৃষ্টি করে এক মনোরম পরিবেশ। পাখিদের কলতানে মুগ্ধ হয়ে অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দা কিছু সময় দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন। আমরা যান্ত্রিক কোলাহলে থাকতে থাকতে আমাদের যে শব্দগুলো ওগুলো আমাদের মানিয়ে নিতে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমরা চাই পরিবেশের সাথে একটু মানিয়ে নিতে, একটু পাখির শব্দের সাথে আমরা মিশে যেতে। খাগড়াছড়ি সদর রেঞ্জের পাশ দিয়ে হাঁটলে টিয়া পাখি বা অন্যান্য পাখির কোলাহল শোনা যায়। সকাল সন্ধ্যায় যে পাখিদের ঝাঁক, এটা আমি ওই সাউন্ড গুলা দিয়ে কলকাকলি আমাদের অনেক ভালো লাগে। যান্ত্রিক নগর জীবনের কোলাহলে যখন পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য দিন দিন হুমকির মুখে, তখন খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয় চত্বরে দেখা মেলে মনোমুগ্ধকর এই প্রাকৃতিক দৃশ্যের। পাখিগুলোর নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বন বিভাগের সদস্যরা নিয়মিত নজরদারি করছেন, যাতে কেউ পাখিদের বিরক্ত বা শিকার করতে না পারে। এই পাখিগুলো এখানে ওরা মানে নিরাপত্তা বোধ মনে করে, আর আমরাও এলাকার লোকজনও যথেষ্ট সচেতন করছি এবং কোনো লোকজন আমরা এখানে বা পাখিকে বিরক্ত করা বা গুলোইন মারা বা শিকার করা এগুলো আমরা করতে দেই না। পাখিদের নিরাপদ আবাসস্থল রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা। আমরা কিন্তু আমাদের খাগড়াছড়ি জেলার প্রতিটা রেঞ্জে আমরা একটি করে টহল টিম গঠন করেছি। এই টহল টিমের উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে বন্যপ্রাণী যাতে এবং বনজ সম্পদ যাতে কেউ পাচার করতে না পারে এবং কেউ যেন চুরি করতে না পারে এবং এটা নিরাপদে যাতে এরা অবস্থান করতে পারে বন্যপ্রাণী। প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বন বিভাগের এই রেঞ্জ কার্যালয় এলাকাটি। টিয়া পাখির কোলাহলে মুখরিত এই পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে খাগড়াছড়িতে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।